নমস্কার বন্ধুরা, বাংলা গল্পভূমিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বাংলা গল্পভূমির আজকের নিবেদন কৃষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটা ছোট্ট গল্প। গল্পের নাম রূপ। শাড়িটা পরে আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিজেই খুব তৃপ্ত হয়ে উঠল রুচি। দেবপ্রয়াগে হরিশ পণ্ডিত শাড়িটা বিক্রি করবার সময় বলেছিল, এই শাড়িটা আপনি পরলে স্বয়ং ভোলানাথও আপনার তারিফ করবেন ভাবিজি। দোকানদারেরা অবশ্য বিক্রি করবার সময় ওরকম কথা বলে, তবে এই মুহূর্তে রুচির মনে হলো হরিশ পণ্ডিত সেদিন কথাটা খুব একটা ভুল বলেনি। আয়নার ওপারে কাঁচা হলুদ রঙের শাড়ি পরে ভেজা চুলে যে নিখুঁত সুন্দরী নারী দাঁড়িয়ে আছে, সে ঈশ্বরের তারিফেরই যোগ্য। তার আর কোনো প্রসাধনের প্রলেপ লাগানোর দরকারই নেই। রুচি সাজতে ভালোবাসে, মনে মনে ছক কষা আছে। আত্মীয় স্বজনের ঠাসা পারিবারিক এই বিয়ে বাড়িতে কবে কি কি পরবে সে। 16 বছর পর এই বাড়িতে আসছে, তাই কোন শাড়ির সঙ্গে কি গয়না পরবে সেগুলো দেবপ্রয়াগ থেকে গুছিয়ে নিয়ে এসেছে। সুটকেস খুলে আজ সকালে গয়নার বাক্সের সেটটা বের করে একে একে পরে নিল সোনার বাউটি, সীতাহার আর ঝুমকো কানের দুল। তারপর সিঁথিতে একটু মোটা করে সিঁদুর টেনে নিল। ঘরের বন্ধ দরজায় একটা টকটক আওয়াজ এলো। রুচি গিয়ে দরজাটা খুলতেই দেখল জেঠতুতো ননদ বিনোদাদি। এই, তুই জলখাবার খেয়েছিস? বিনোদাদি বলতে বলতে ঢুকেই রুচিকে দেখে হঠাৎ চুপ করে গেল। তারপর শান্ত গলায় বলল, পাপা, তুই সেই একই রকম সুন্দরী আছিস সেই প্রথম যেদিন বাড়িতে বউ হয়ে এসেছিলিস। ভট্টাচার্য পরিবারের সবচেয়ে সুন্দরী বউ। রুচি একটু লজ্জা পেল। আলতু করে বিনোদাদির হাতটা ধরে বলল, যা, কি যে বলো দিদি, 17 বছর বিয়ে হয়ে গেল আমার, এখন বুড়ি হয়ে গিয়েছি। আচ্ছা, আমার মাঝে মাঝে মনে হয় জানিস, সেই যে তোরা গেলি তারপর এত বছর হয়ে গেল, তোদের একবারও এই বাড়িতে আর আসতে ইচ্ছে করেনি, তাই না? সত্যি কথাটা বলতে পারল না রুচি। শোভাবাজারে গঙ্গার ধারে 110 বছর আগে এই বাড়িটা তৈরি করেছিলেন সৌমাভর ঠাকুরদা সুখদেব ভট্টাচার্য। তারপর বংশানুক্রমে এই বাড়িতে শরিক বেড়েছে, কিছু মামলা মোকদ্দমাও হয়েছে। ভাগে ছিল দুটো মাত্র ঘর। সৌমাভর মা ছোটবেলাতেই মারা গিয়েছিলেন, বিয়ের কিছুদিন পর বাবাও। বাবা মারা যাওয়ার পর সৌমাভু ঘর দুটো জেঠতুতো দাদাকে বিক্রি করে দেরাদুনে চলে গিয়েছিল একটা চাকরিতে। তারপর দেরাদুন থেকে দেবপ্রয়াগ। সত্যি কথাটা হলো, এই বাড়িতে আইনত আর কোনো অধিকারই নেই সৌমাভর। আর রুচি, রুচি তো কলকাতার মেয়েই নয়, গাজিয়াবাদের প্রবাসী বাঙালি। বিয়ের পর কয়েক মাসের সুখ স্মৃতি ছাড়া এই বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই। নিচু গলায় রুচি বলল, মাঝে মাঝে খুব ইচ্ছে করে, কিন্তু হয়ে ওঠে না গো। বিনোদাদি অন্যমনস্ক হয়ে রুচির মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর একটু যেন ভাবুক হয়ে উঠল। তুই যদি কিছু মনে না করিস, তোকে একটা কথা বলবো? বলো না। তুই তো অনেক বছর পর কলকাতায় এলি, দেখছিস তো কলকাতার শহরটা কত পাল্টে গিয়েছে। এই পাল্টানোটা কিন্তু বাইরের চাকচিক্য। এমন অনেক লোক এই শহরে এখনো থাকে যাদের ভেতরটা একটুও পাল্টায়, তারা সেই মধ্যযুগেই পড়ে আছে। বিনোদাদি কথাগুলো কেন বললো বুঝতে পারল না রুচি। অবশ্য ডিভোর্স হয়ে যাওয়ার পর বিনোদাদি এইভাবেই কথা বলে। খুব অল্প হলেও বিনোদাদির সঙ্গে ফোনে মাঝে মাঝে কথা হয় তার। বিনোদাদি কথা বলে কখনো হেয়ালি করে, কখনো আসল কথাটা বলতে গিয়ে ভূমিকা করে বেশি। বিয়ে বাড়িতে নানা কাজের চাপে খুচকাজ মনোমালিন্য, ভুল বোঝাবুঝি হয়েই থাকে। সেই রকমই হয়তো কিছু হয়েছে। রুচি গলাটা আদুরে করে বলল, আবার তোমার সঙ্গে কার কি হলো দিদি? বিনোদাদি একটু ইতস্তত করে রুচিকে বলল, তুই তুই বাবলির গায়ে হলুদের সময়টায় থাকিস না। রুচি অল্প হেসে বলল, "হুঁ, কেন?" তোকে বললাম না, এই বাড়ির লোকগুলো সব মধ্যযুগের।
তোকে মুখের ওপর কেউ কিছু বললে আমার শুনতে ভালো লাগবে না। কে আবার কি বলবে? বিনোদাদি এবার একটু ধৈর্য হারিয়ে রেগে উঠলেন। কেন আমাকে দিয়ে অপ্রিয় কথাটা বলাচ্ছিস বলতো? 17 বছর বিয়ে হয়ে গিয়েছে তোর, ছেলে পুলে হয়নি। কুসংস্কারের ভূতগুলোকে এরা মাথার মধ্যে পুষে রেখেছে। এরা তোকে বাজা মেয়ে মানুষ বলে। বাজা মেয়ে মানুষদের গায়ে হলুদের মতো শুভ অনুষ্ঠানে থাকতে নেই। কথাটা নিয়ে চাপা আলোচনা কানে এসেছে বলেই বলছি। তুই মিলিয়ে দেখে নিস, সেজ বৌদি তোকে ঠিক কায়দা করে অন্য জায়গায় পাঠিয়ে দেবে। কথাগুলো বলেই বিনোদাদি কাজের ব্যস্ততা রেখে ঘর থেকে বেরিয়ে গেল। রুচির মনে হলো শরীরের মধ্যে একটা একটা করে স্নায়ু যেন অকেজো হয়ে যাচ্ছে। আলগা হাতে দরজাটা বন্ধ করে আবার আয়নাটার সামনে এসে দাঁড়ালো। আয়নার ওপারে একটু আগে যাকে ঈশ্বরের সৃষ্টির নিখুঁত রূপসী মনে হচ্ছিল, এখন তাকে দেখে মনে হচ্ছে পৃথিবীর একজন কুৎসিত নিকৃষ্ট বাঁজামি মানুষ। কতক্ষণ লাগবে সবকিছু গুছিয়ে ফেলে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে? 10 মিনিট? বড়জোর 15 মিনিট? মোবাইলের অ্যাপস দিয়ে ফেরার টিকিটটা কয়েক মিনিটেই কিনে নেওয়া যাবে। হাতের মুঠোয় মোবাইল ফোনটা শক্ত করে আঁকড়ে ধরে রুচির সব রাগটা গিয়ে পড়ল সৌমাবর উপর। সৌমাবু কোথায়? সৌমাবু 1 মাস ধরে উৎসাহে ছটফট করছিল এই জেঠতুতো দাদার মেয়ে বাবলির বিয়েতে আসার জন্য। মোবাইলে সৌমাবুকে ধরল রুচি। ও প্রান্তে ফোনটা ধরে সৌমাবু তাড়াতাড়ি বলে উঠল, প্লিজ প্লিজ, তোমাকে 2 মিনিট পর আমি রিং করছি। আমি এখন সতুদার সঙ্গে তত্ত্বের মিষ্টি ডেলিভারি নিতে এসেছি। রুচি আর কিছু বলার আগেই ফোনটা কেটে দিল সৌমাবু। আরো কয়েক মুহূর্ত পাথরের মতো দাঁড়িয়ে রইল রুচি। শরীরের ভেতরে কিছু একটা যেন তৈরি হচ্ছে। একটু পরেই বুঝতে পারল ওটা একটা বাষ্পের দলা, যে বাষ্পের দলাটা ওর একান্ত নিজস্ব, যার উপরে কারোর অধিকার নেই। ঘরের দরজাটা খুলে বাইরে এলো রুচি। বাইরে বিয়ে বাড়ির ব্যস্ততা। বিয়ে বাড়িতে ধূপ ধুনো, টাটকা ফুল, গরম লুচি, মেয়েদের হকের প্রসাধনী মিলে একটা বেশ তাজা, মন ভালো করে দেওয়ার গন্ধ থাকে। কিন্তু এই গন্ধটাতে আরো দম বন্ধ হতে থাকলো রুচি। চেনা মানুষগুলোকে কেমন যেন অচেনা মনে হতে লাগলো। কেউ কেউ বোধহয় খোঁজ নিল জল খাবার খেয়েছে কিনা। কেউ কেউ বোধহয় বলল দারুণ সুন্দর দেখতে লাগছে। কোনো কিছুই যেন আর স্পর্শ করছে না রুচিকে। ঘরের বাইরে লম্বা টানা বারান্দা। বারান্দার শেষ প্রান্তে একটা অন্ধকার ঘর, সেখান দিয়ে একটা সিঁড়ি উঠে গিয়েছে ছাদে। সিঁড়ির কাছে যখন এসে পৌঁছলো রুচি, তখন বাঞ্চি বৌদি কিভাবে যেন দেখে ফেললো ওকে। জিজ্ঞেস করলো, এই তুই ওইদিকে কোথায় যাচ্ছিস রুচি? গলায় আটকে থাকা বাষ্পের দলাটার সামনে একটু অপ্রস্তুত হাসি হেসে কোনো রকমে রুচি বলল, ছাদে। বাঞ্চি বৌদি চোখটা কুঁচকে বলল, ছাদে কেন? এই, তোকে কি বিনোদাদি কিছু বলেছে? নিচু গলায় রুচি বলল, না না, এমনি এমনি। বান্টি বৌদির কুঁচকে থাকা ভুরু দুটো স্বাভাবিক হলো না। বান্টি বৌদি আরো কিছু বলতে চাচ্ছিল, এমন সময় দূর থেকে ইশারায় বান্টি বৌদিকে ডাকলো সেজ বৌদি। রুচি জানে সেজ বৌদি বান্টি বৌদিকে কেন ডাকলো। সেজ বৌদি যে কথাগুলো বলবে, সেই অনুচ্চারিত কথাগুলো রুচির মাথায় যেন বেজে উঠল। যাক না, যেতে দে। এইসব মাঙ্গলিক অনুষ্ঠানে বাজা অপয়া যত না থাকে ততই ভালো। নেহাত ঠেকায় পড়ে জ্ঞাতি বলে আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণটা করতে হয়েছে। রুচি আর কোনো দিকেও তাকালো না। গলার মধ্যে বাষ্পর দলাটা আটকে সিঁড়ি ভেঙে দ্রুত পায়ে ছাদে উঠে এলো। আগের দিনের পুরনো বাড়ি, সিঁড়ির ধাপগুলো উঁচু উঁচু। দ্রুত পায়ে উঠলে এমনি হাঁপ ধরে যায়। ছাদে উঠে লম্বা দুটো শ্বাস নিল রুচি। গলায় আটকে থাকা দলাটা এবার গলে চোখের জল হয়ে নামবে, তার আগেই পশ্চিম দিক থেকে ঠান্ডা একটা হাওয়ার ঝাপটা মুখে এসে লাগলো। ঘাটটা ঘুরিয়ে দেখলো ওইদিকে গঙ্গা আর চিলে কোঠাটা। বিয়ের পর এই বাড়িতে 8 মাস ছিল রুচি। সৌমভ অফিস থেকে ফিরে সন্ধেবেলায় রুচিকে নিয়ে ছাদে আসতো। গোটা বাড়ির মধ্যে এই ছাদটাই ছিল সবচেয়ে নির্জন নির্ভীত জায়গা।
চিলেকোঠাটার সিঁড়িতে বসে দুজন স্বপ্ন বুনত। সৌমভ জড়িয়ে ধরে আদর করত, চুমু খেত। সেটা যেন এক অন্য জীবন ছিল। রুচির হঠাৎ মনে পড়ল সৌমভ চিলেকোঠাটাকে নিয়ে একবার একটা গল্প বলেছিল। ঠাকুরদা এই চিলেকোঠাটা কেন তৈরি করেছিল জানো? কেন গো? ঠাকুমার গোসাঘরের জন্য। মানে? মানে ঠাকুমার যখন ঠাকুরদার উপর খুব রাগ হতো, তখন এই চিলেকোঠার ঘরে এসে খাওয়া দাওয়া ত্যাগ করে বসে থাকতেন। তারপর? তারপর আর কি, ঠাকুরদা রাগ ভাঙতে আসতেন। রাগ ভাঙতেন কিভাবে বুঝতেই পারছো। এই যে ভট্টাচার্য বংশ পপুলেশন এত বড় হয়েছে, সব এই গোসাঘর থেকেই। গোসা করে ঠাকুমা ঢুকতো, তারপর একেবারে প্রেগনেন্ট হয়ে বেরোতো। যা, তোমার কোনো রেসপেক্ট নেই গুরুজনদের ওপর। হেসে লুটিয়ে পড়ে রুচি। কপট ভর্ৎসনা করলেও ঠাকুমার গোসাঘরের ভেতরটা একবার দেখার খুব আগ্রহ ছিল রুচির, কিন্তু সেটা দেখা হয়ে ওঠেনি। সেই সময় চিলেকোঠার ঘরটার দরজায় তালা দেওয়া থাকতো। তার চাবি যে কার কাছে থাকতো কেউ ঠিক করে জানতো না। আসলে ঘরটা কোনো কাজের ঘর ছিল না। বাড়ির যাবতীয় ভাঙাচোরা আসবাবপত্র আর জঞ্জাল থাকতো ঘরটায়। সৌমভকে কয়েকবার বললেও সৌমভ রুচির এই ইচ্ছেটাকে গুরুত্ব দেয়, বরং আর একটা মন গড়া গল্প শুনিয়েছিল। তুমি এই গোসাঘরে ঢুকলে প্রেগনেন্ট হয়ে যাওয়া ছাড়া আর একটা রিস্ক আছে। কি সেটা শুনি? ঠাকুমার এক দুঃসম্পর্কের বোন ছিল, টিনেজার, এই বাড়িতেই থাকতো। সেই বোন এই চিলেকোঠাতেই আত্মহত্যা করেছিল। তার ভূতকে মাঝে মাঝে নাকি দেখা যায়, সেই জন্যই তো ঘরটার দরজায় তালা দেওয়া থাকে। রুচি জানে নির্জন ছাদে রুচিকে ভয় পাইয়ে দিয়ে আর একটু ঘনিষ্ঠভাবে জড়িয়ে ধরার জন্য সৌমভ এইসব মন গড়া গল্প বলতো। রুচি একটা দীর্ঘশ্বাস ফেলল। বিয়ের পর সেই স্বপ্নের দিনগুলো কোথায় যেন হারিয়ে গেল। এমন সময় নিচ থেকে উলুধ্বনি আর শাঁখের আওয়াজ ভেসে এলো। বোধহয় বাবলির গায়ে হলুদ শুরু হলো। ছাদের পাঁচিলের কাছে দাঁড়িয়ে একটু ঝুঁকে নিচের দিকে তাকালো রুচি। নিচে উঠোনের ওপর প্যান্ডেল বাঁধা আছে, তাই কিছুই দেখতে পেল না সে। নিজের মনেই আরেকবার মাথা ঝাঁকালো রুচি। এটাও যেন কেউ ভেবে রেখেছিল রুচি ছাদ থেকেও নিচে যাতে কিছু দেখতে না পারে, সেইভাবেই প্যান্ডেলটা বাঁধা হবে। মুখটা আবার ঘুরিয়ে নিল রুচি। চোখটা ছলছল করে উঠল। নির্জন ছাদে রুচির চোখের জলের একমাত্র সাক্ষী থাকলো ওই চিলেকোঠাটা। শরীরটা অবসন্ন লাগছে। চিলেকোঠার সিঁড়িতে গিয়ে চুপ করে বসতে ইচ্ছে করলো। ক্লান্ত পায়ে চিলেকোঠার সিঁড়ির কাছে এগিয়ে গেল রুচি। তারপর একটু অবাক হলো, চিলেকোঠার দরজায় তালা লাগানো নেই, পাল্লাটা অল্প খোলা। চিলেকোঠার গোসাঘর দেখার 17 বছরের পুরনো কৌতূহলটা তার ফিরে এলো। দরজার পাল্লাটা ঠেলল রুচি। ছোট্ট ঘর, একটা মাত্র আধখোলা জানলা। সেই জানলা দিয়ে ঢোকা আলোতেই ভীষণ চমকে উঠল রুচি। ঘরের এক কোণে বিভৎস মুখের একটা মেয়ে। ভয়ে চিৎকার করে উঠতে গিয়ে গলা দিয়ে গঙ্গানি ছাড়া আর কোনো আওয়াজই বেরোল না। মেয়েটাও চমকে উঠেছিল। রুচি যে এই ঘরটায় চলে আসবে একেবারেই প্রত্যাশিত নয়। নিচে থেকে শাঁখ উলুর আওয়াজ ভেসে আসছে। গায়ে হলুদ নিশ্চয়ই শুরু হয়ে গিয়েছে। মেয়েটা ভাবল রুচি বৌদির তো এখন ওইখানেই থাকার কথা। রুচি বৌদিকে কে বলবে ওর কথা, যে রুচি বৌদি ওকে দেখতেই চিলেকোঠায় চলে এসেছে। মেয়েটা আরো জড়সড় হয়ে দেওয়ালের দিকে ঠেসে গিয়ে হাতটা জোর করে বলল, বৌদি বৌদি, আমি সাহানা। আচমকা জনমানবহীন পরিস্থিতিতে এরকম একটা বিভৎস মুখ আর সে কোন 17 বছর আগে সৌমভর বলা চিলেকোঠার ভূতের গল্প, সব মিলিয়ে রুচির মতো সাহসী মেয়েও প্রচণ্ড ভয় পেয়ে উঠেছিল। কিন্তু মেয়েটা কি মিষ্টি গলায় নিজের নামটা বলল। ভূতের গলা কখনো এরকম মিষ্টি হয় নাকি? রুচি হাতটা অল্প তুলে অনুতপ্ত গলায় বলল, সরি সরি। মেয়েটা বোধ হয় হাসার চেষ্টা করলো। বিকৃত হয়ে যাওয়া ঠোঁটের পাশ থেকে আর একটা দাঁত আর একটু মাড়ি দেখা গেল। বলল,
আমি কিছু মনে করিনি বৌদি, আমাকে দেখে সবাই এরকম চমকেই ওঠে। আমার গা সওয়া হয়ে গেছে। সাহানা নামটা মনে করার চেষ্টা করলো। হয়তো 17 বছর পর এই বাড়িতে এলো, কিন্তু এই পরিবারের এরকম দেখতে একটা মেয়ে আছে কখনো শোনেনি তো। তারপর বিদ্যুৎ ঝলকের মতো একটা ঘটনা মনে পড়ল। বছর 5 আগে বিনোদাদির কাছে ফোনে শুনেছিল বান্টি বৌদির মেয়ের ওপর অ্যাসিড অ্যাটাক হয়েছিল। তারপর মেয়েটা কেমন আছে আর খোঁজ করা হয়নি। ইতস্তত গলায় রুচি বলল, তুমি আম, তুমি বান্টি বৌদির মেয়ে না? সাহানা আবার হাসল। অ্যাসিডে মুখ পোড়া হতভাগী এই ফ্যামিলিতে আর কি আছে বৌদি? রুচি কি বলবে বুঝে উঠতে পারল না। কথাটা বলার চেষ্টা করলো। আমি যখন এই বাড়িটা ছেড়েছিলাম তখন তুমি ছোট্ট ফুটফুটে একটা 2 বছরের মেয়ে ছিলে। ফুটফুটের শব্দটা রুচির নিজের কানেই খট করে লাগলো। সাহানার মুখটা এখন এমনই যে রুচির কথা শুনে কি প্রতিক্রিয়া হচ্ছে বোঝা যাচ্ছে না। তবে একটু একটু করে 17 বছরের পুরনো স্মৃতি ফিরে আসছে। গঙ্গার ধারে একটা শতক প্রাচীন বাড়ি, শরিকদের হাতে হাতে যার ভেতরের দেওয়াগুলো ভেঙে গড়ে টুকরো টুকরো হয়ে গেলেও পুরনো পোক্ত ইট সিমেন্ট বালিতে বানানো বাড়িটা জায়গায় জায়গায় প্লাস্টার খসিয়ে বাইরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই বাড়ির মধ্যে নিত্য অশান্তি। কে কোন ঘরে যেতে পারবে, কোন ঘরে যেতে পারবে না, এই কঠিন অনুশাসন কিছুতেই মনে রাখতে পারে না শিশুরা। সাহানা মাঝে মাঝে এসে আঁকড়ে ধরত রুচিকে। রুচির খাটে উঠে এসে ঘুমিয়ে পড়ত। সাহানা বলল, তোমাকে কিন্তু আমি ঠিক চিনতে পেরেছি। কিভাবে? তুই তো আমাকে সেই কোন ছোট্টবেলায় দেখেছিলিস। রুচি হেসে বলার চেষ্টা করল, তুমি ভট্টাচার্য পরিবারে সবচেয়ে সুন্দরী বউ। সকালে তুমি যখন ট্যাক্সি থেকে নামলে আমি দেখেই চিনতে পেরেছি। দমদম এয়ারপোর্ট থেকে এই বাড়িতে এসে পৌঁছেছে সকাল 9টা নাগাদ। তখন অনেকেই দেখা করতে এসেছিল, কিন্তু সাহানা, এই মুখ তো দেখলেই মনে থাকতো। রুচি কিছুতেই মনে করতে পারল না সাহানা কখন ওকে দেখল। সাহানা বোধহয় বুঝতে পারল রুচির মনের কথা। বলল, ভাবছো তো তোমাকে কোথা থেকে দেখলাম? এদিকে এসো। চিলেকোঠার ঘরে একটা মাত্র জানলার কাছে রুচিকে ডাকলো সাহানা। রুচি এগিয়ে এলো। জানলার সামনে থেকে বাইরে নিচে রাস্তাটা দেখা যাচ্ছে, আর রাস্তার পাড়ে গঙ্গা। সাহানা বলল, এই দেখো, আমি সকালবেলায় এখান থেকে তোমায় ডেকেছি। তুমি ট্যাক্সি থেকে নামলে দাদার সঙ্গে। রুচি আশ্চর্য হলো, তুই জানতিস আমরা আসবো? আবার সেই অদ্ভুত হাসিটা হাসলো সাহানা। বিকৃত মুখের জন্য সে হাসি বোঝা যায় না। শিউরে ওঠার মতো কয়েকটা দাঁত আর মাড়ি বেরিয়ে পড়ে। মাথা ঝাঁকিয়ে বলল, না, জানতাম না। কিন্তু যখন দেখলাম ট্যাক্সি থেকে আমার দেখা সবচেয়ে সুন্দরী একজন মেয়ে নামছে, আমার কেমন যেন মনে হলো এ আমার রুচি বৌদি ছাড়া আর অন্য কেউ হতেই পারে না। একটু চুপ করে থেকে সাহানা আবার বলতে শুরু করল, জানো বৌদি, তোমাকে তো অনেক ছোটবেলায় দেখেছিলাম। সত্যি কথা বলতে তুমি কেমন দেখতে আমার মনেই নেই, কিন্তু সবাই সব সময় বলে রুচি হচ্ছে এই পরিবারের সবচেয়ে সুন্দরী। ছোটবেলা থেকেই আমি যত সুন্দরী দেখেছি, যেমন ধরো ফিল্মের হিরোইন, আমার সব সময় মনে হয়েছে তুমি তাদের চেয়েও সুন্দরী দেখতে, ওই দুর্গা প্রতিমার মতো সুন্দরী। কিন্তু আজ তোমাকে দেখে বুঝলাম আমি ভুল ভাবতাম। রুচির মুখ থেকে বেরিয়ে গেল, কেন? কারণ তুমি দুর্গা প্রতিমার চেয়েও সুন্দর। গলায় যে একটা দলা আটকে আছে সেটা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিল রুচি। সেই দলাটা আবার নিজের অবস্থানের জানান দিল। জানলার শিক চেপে বাইরের দিকে তাকালো রুচি। বাইরে দূরে গঙ্গা। দেবপ্রয়াগের কথা মনে পড়ল। উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে ছোট্ট জনপদ। দেবপ্রয়াগে অকুলানন্দা আর গঙ্গা নদী দুটোর সঙ্গম হয়েছে। গঙ্গা এখানে পুরুষ্টু হয়ে গোটা ভারতের উপর দিয়ে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে পড়েছে।
সকালে ফ্লাইটে প্লেনের মধ্যে এয়ার হোস্টেস যখন বলেছিল আর ৮ ঘন্টার মধ্যে প্লেন কলকাতায় ল্যান্ড করবে, সিটের ব্যাক রেস্ট সোজা করে নিতে আর জানলার শাটারটা খুলে দিতে, সিট দাদাটা স্বাভাবিকভাবেই সোজা হয়ে উঠেছিল। জানলার ধারে সিটটা পূর্ব দিকে ছিল বলে খুব রোদ আসছিল, তাই দেরাদুন এয়ারপোর্টে টেক অফ করার কিছুক্ষণ পরেই রুচির শাটারটা নামিয়ে দিয়েছিল। ল্যান্ডিং অ্যানাউন্সমেন্ট হয়ে যাওয়ার পর তুলে রেখেছিল। প্লেনটা ততক্ষণ মেঘের নিচে নেমে এসেছে। নিচে খুদে খুদে বাড়ি ঘর দেখা যাচ্ছে, তার মধ্যে ঘোলাটে ফিতের মতো আঁকা বাঁকা গঙ্গাটাকে দেখে মনে হচ্ছিল একমাত্র আপনজন। কি ভাবছো বৌদি? তোমাকে এসব খুশি করার জন্য বলছি? না রে, তা না। একটু যেন লজ্জা পেয়ে উঠল রুচি। আলতো করে শাহানার হাতটা ধরে বলল, গঙ্গাটাকে দেখছিলাম। এখানে গঙ্গাটা কত চওড়া না? শাহানা বলে উঠল, তোমার কাছে স্যানিটাইজার আছে বৌদি? রুচি বুঝতে না পেরে বলল, আছে, নিচে হ্যান্ডব্যাগে। কেন রে? আসলে তুমি আমার অ্যাসিড পরা ডান হাতটা ধরলে তো, তাই। আমার আমার ডান হাতটা কেউ ধরে না, ধরলে বাঁ হাতটা ধরে। ভুল করে কেউ যদি ডান হাতটা ধরে, স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে নেয়। রুচির চোখ দুটো চলে গেল শাহানার হাতের দিকে। কি অদ্ভুত বৈপরীত্য দুটো হাতের মধ্যে। একটা হাত নিটোল টান টান সুন্দর ত্বক, অন্য হাতটা অ্যাসিডে পুড়ে ঝলসানো। অ্যাসিড পোড়া হাতটা আলগোছে তুলে একটা আলতো চুমু খেলো রুচি। শাহানা খুব আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, তোমার তোমার ঘেন্না করলো না বৌদি? কিসের ঘেন্না? তুমি কোনো চামড়া পোড়ার গন্ধ পেলে না? কই, না তো। আশ্চর্য, তুমি পেলে না? 5 বছর হয়ে গিয়েছে বৌদি, লোকে এখনো আমার এই হাতটা ধরলে চামড়া পোড়ার গন্ধ পায়। ভুল করে ধরে ফেললে স্যানিটাইজার দিয়ে হাতটা পরিষ্কার করে নেন। রুচি বুঝতে পারল শাহানা খুব অনুভূতিপ্রবণ, একটা অ্যাসিড আক্রান্ত মেয়ে। তার অনুভূতিগুলো তো এই বয়সের 4-5টা মেয়ের চেয়ে অন্যরকম হবে। ছোট্ট ঘরটার মধ্যে একটা মাত্র তোষক পাতা আছে। রুচি সেটা দেখিয়ে বলল, আয় এখানে একটু বসি। শাহানা শান্ত হয়ে রুচির পাশে বসে বলল, মায়ের কাছে শুনেছি তুমি আমাকে ছোটবেলায় ছুটকি বলতে। আমি তো তখন অনেক ছোট ছিলাম, আমার মনে নেই। তোমার মনে আছে বৌদি? রুচি মনে করতে পারল না, তবে নামটা শুনে শাহানাকে খুশি করার জন্য বলল, মনে আছে তো, ছুটকি। তুই আমার খাটে এসে ঘুমোতে খুব ভালোবাসতিস। শাহানার মুখের আঁকি বুকিগুলো পাল্টে গেল। অবশ্য অ্যাসিডে পোড়া মুখে আঁকি বুকি পাল্টে গেলে খুশি হলো কিনা বোঝা যায় না। সেটা ধরা পড়ল শাহানার সুরেরই গলায়। তুমি আমায় একবার ছুটকি বলে ডাকো না গো বৌদি। ছুটকি ছুটকি ছুটকি, আদরে গলায় বলে উঠল রুচি। খুব খুশি হলো শাহানা, বলল, থ্যাংক ইউ বৌদি। তুমি এতদিন পরে বাপরিদির বিয়ে অ্যাটেন্ড করতে এসেও আমার সঙ্গে টাইম স্পেন্ড করতে এই চিলেকোঠায় এসেছ। কিছু বুঝতে পারল না রুচি, শুধু সেই পুরনো বাষ্পের দলাটা তার অবস্থান গলার কাছে আবার জানান দিল। কিভাবে শাহানাকে বলবে যে শাহানার সঙ্গে দেখা হওয়াটা একটা দুর্ঘটনা মাত্র। আসল সত্যিটা হলো, এই বিয়ে বাড়ির পবিত্র আচার অনুষ্ঠানে রুচির মতো একজন বাঁজা মেয়ে মানুষ ব্রত মাত্র। অস্ফুট গলায় কোনো রকমে বলার চেষ্টা করল, তোকে তোকে আমি কিভাবে বোঝাই। হাত তুলে রুচিকে থামিয়ে দিল শাহানা। আমি জানি বৌদি, তুমি জানতে চাইছো আমার কি করে এসব হলো, তাই তো? না না শাহানা, আমি ছুটকি, আমাকে বলতে দাও বৌদি। আমি যতক্ষণ না বলতে পারি আমার কি করে এসব হলো, ভেতরে ভেতরে একটা অস্বস্তি হয়। আসলে সবাই যখন আমার এই অ্যাসিড পোড়া মুখটার দিকে হাঁ করে চেয়ে থাকে, আমি তাদের মুখটা দেখে বুঝতে পারি গো, তারা তারা আমার গল্পটা শুনতে চায়। সেটা না বলে দেওয়া পর্যন্ত আমি শান্তি পাই না। একটু দম নিয়ে শাহানা বলতে আরম্ভ করলো, ছেলেটা আমার চেয়ে বয়সে অনেক বড় ছিল জানো। কলেজে পাশ করে গিয়েছিল, আমি তখন ক্লাস 9-এ পড়ি। আমাকে খুব বিরক্ত করতো,
স্কুল থেকে টিউশন থেকে ফেরার সময় সব সময় সাইকেলে আমার পিছু নিত, সব সময় বলতো আমাকে বিয়ে করবে। তারপর তারপর আরো খারাপ খারাপ কথা বলতো। আমি একদিন খুব রেগে গিয়েছিলাম, রেগে গিয়ে ওকে ঠেলে দিয়েছিলাম, সাইকেল থেকে পড়ে গিয়েছিল, সেটাতেই ওর খুব রাগ হয়েছিল। পরের দিন আবার আমার পিছু নিয়েছিল। আমি আমি বুঝতেই পারিনি ওর সঙ্গে তখন অ্যাসিড আছে, খুব কড়া বিচ্ছিরি ব্যাটারির অ্যাসিড, অনেকটা। আমার আমার মুখে ছুঁড়ে মারলো। কি যন্ত্রণা বৌদি, তোমাকে আমি কি বলবো। আমার মুখ, ডান হাত সব পুড়ে গেল। ওই প্লাস্টিক যেমন গলে যায় সেরকম ভাবে আমার মুখ, কান, নাক সব গলে গেল। 4 মাস আমি হাসপাতালে ছিলাম। শাহানা একটু দম নিতে থামলো। রুচি কিছু বলতে গিয়ে দেখলো সেই বাষ্পের দলাটা গলায় একদম গেঁথে বসেছে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না। লম্বা একটা শ্বাস টেনে শাহানা আবার বলতে আরম্ভ করলো, জানো বৌদি, হাসপাতালে কোনো আয়না ছিল না। বাবা, মা, ডাক্তার আমাকে সব সময় বলতো আমি নাকি একটু একটু করে ঠিক হয়ে যাচ্ছি। 4 মাস পর যখন বাড়ি ফিরলাম, বাড়িতে সবাই আয়নাগুলো সরিয়ে রেখেছিল, কিন্তু আমার টেবিলের ড্রয়ারে একটা আয়না ছিল। সেই সেই আয়নায় শাহানার গলাটা বুঝে এলো। রুচির আজ সকালের ঘটনাটা মনে পড়ল। স্নান করে বেরিয়ে হরিশ পণ্ডিতের দোকান থেকে কেনা কাঁচা হলুদ রঙের শাড়িটা পরে আয়নায় নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিজেকে ঈশ্বরের তারিফযোগ্য নিখুঁত সুন্দরী মনে হচ্ছিল। বিনোতাদির কথা শোনার পর সেই আয়নাতেই নিজেকে দেখে পৃথিবীর একজন কুৎসিত নিকৃষ্ট বাঁজা মেয়ে মানুষ ছাড়া কিচ্ছু মনে হয়নি। শাহানার গালে আলতো করে হাতটা রেখে রুচি বলল, আয়না সবসময় সত্যি কথা বলে না রে ছুটকি। রুচির হাতের উপর হাতটা রেখে শাহানা বলল, আমি নিজেকে না খুব লাকি মনে করি বৌদি, জানো। এসব এসব হয়ে যাওয়ার পরেও নিজেকে তুই লাকি মনে করিস? হ্যাঁ বৌদি, ধরো ধরো অ্যাসিডটা যদি আরেকটু উপর আমার চোখ দুটোতে লাগতো, আমি তো চিরজীবনের মতো অন্ধ হয়ে যেতাম, তাই না? আশ্চর্য হয়ে গেল রুচি, জীবনকে এইভাবেও দেখা যায়। যে মেয়ের এরকম মানসিক শক্তি, সে নিজেকে এরকম চিলেকোঠার গোসা ঘরে বন্দি করে রেখেছে কেন? তুই এভাবে ছাদে একা একা আছিস কেন রে ছুটকি? নিচে বিয়ে বাড়িতে কত হইচই হচ্ছে। শাহানা আবার সেই হাসিটা হাসলো। তোমার সঙ্গে আমার ভীষণ একটা মিল আছে, কি বলতো বৌদি? রুচি চমকে উঠল। শাহানাও কি তাহলে অনুমান করতে পেরেছে রুচি কেন সবার অলক্ষ্যের ছাদে পালিয়ে এসেছে? শাহানা মাথা ঝাঁকালো, গলায় রসিকতা ঢেলে বলল, বলতে পারলে না তো বৌদি, তোমার সঙ্গে আমার মিল কোথায়? তুমি আর আমি যেখানেই যাব সেখানেই সেন্টার অফ অ্যাটেনশন হয়ে যাব আমাদের রূপের জন্য। এত কষ্টের মধ্যেও রুচি হেসে ফেলল। যা, কি বলছিস? সত্যি বৌদি, একটুকুও বাড়িয়ে বলছি না। জানো, তোমার রূপ নিয়ে এখনো বাড়িতে আলোচনা হয়। এখনো সবাই বলে তুমি এই বাড়ির সবচেয়ে সুন্দরী বউ। মা তো বলে তুমি যেখানে গিয়ে দাঁড়াতে সেখান থেকে কোনো ছেলে মুখ ফেরাতে পারতো না। এই বাড়িতে কত ছেলে যে আত্মীয় হয়েও তোমাকে স্বপ্নে দেখতো তার বলার কথা নয়। ভাগ্যিস ভাগ্যিস শুধু স্বপ্নেই দেখতো, জীবনে পেতে হয়নি। রুচি বলে উঠল, মানে? মানে কিছু নয় রে ছুটকি, তুই সকালের জলখাবার খেয়েছিস? ওইসব নিয়ে তুমি চিন্তা করো না বৌদি, মা জানে আমি এখানে আছি, ঠিক সময় সময় খাবার দিয়ে যাবে। প্রসঙ্গটা ঘোরাতে রুচি বলল, তুই এখন কি পড়াশোনা করছিস ছুটকি? এই তো ফার্স্ট ইয়ার, কেমিস্ট্রি অনার্স। দেখ, তোর আমার সঙ্গে আর একটা মিল বেরিয়ে গেল, আমিও কেমিস্ট্রি অনার্স। তাই? জানো তো, পড়াশোনা করতে আমার সবচেয়ে ভালো লাগে, তাও মধ্যিখানে একটা বছর নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু তোমাকে অনেক থ্যাঙ্কস বৌদি। কেন? তুমি এতদিন পরে এত দূর থেকে বাগদিদির বিয়ে অ্যাটেন্ড করতে এসে আমার সঙ্গে সময় কাটাতে এলে। কি সুন্দর যে তোমাকে দেখতে লাগছে, তোমার হলুদ শাড়ি, গায়ের রং, সোনার গয়না সব মিশে এক হয়ে গেছে।
কি মানিয়েছে তোমার কানের ঝুমকো দুল দুটো। রুচি সত্যি কথাটা শাহানাকে কিছুতেই বলতে পারল না যে সে কেন ছাদে চলে এসেছে। কান থেকে দুল দুটো খুলে শাহানার কানে পরিয়ে দিতে গিয়ে দেখলো একটা কানে দুলটা পরানো গেলেও অন্য কানে পরানো গেল না। অ্যাসিড সেই কানের লতিকে গলিয়ে দিয়েছে। দাও, আমার হাতে দাও। রুচির হাত থেকে দুলটা নিয়ে অন্য কানের কাছে তুলে ধরে শাহানা জিজ্ঞেস করলো, কেমন দেখতে লাগছে? রুচি বলল, দারুণ লাগছে বাবু। তোমার সোনার দুল দুটোই আসলে দারুণ। না ছুটকি, সোনা তো শুধু একটা ধাতু, পিরিয়ডিক টেবিলে একটা নম্বর। কেমিস্ট্রির ছাত্রী তুই, জানিস তো। আসলে সোনা হচ্ছিস তুই। আয়, তোকে একটু সাজিয়ে দিই। রুচি গলা থেকে সীতাহার, হাত থেকে বাউটি খুলে শাহানাকে পরিয়ে দিয়ে বলল, সাজিস না কেন রে তুই? দেখ তো তোকে কি সুন্দর দেখতে লাগছে, সেই আমার ছোট্ট সোনা ছুটকি। শাহানার চোখের কোণ দুটো চিকচিক করে উঠল। অনেকদিন পর কেউ আমাকে সুন্দরী বলল বৌদি। তুই তো সুন্দরী, যারা দেখতে পায় না তারা অন্ধ। শাহানা গলা থেকে হারটা খুলে রুচিকে ফেরত দিতে বলল, থ্যাংক ইউ বৌদি, খুব ভালো লাগলো গো তোমার গয়নায় সেজে। রাখ না তোর কাছে, এগুলো তোকে আমি দিলাম। শাহানা প্রচন্ড অবাক হলো। কি বলছো বৌদি, সোনার গয়না? এর তো অনেক দাম। কিসের দাম ছুটকি? তোকে কি বললাম, সোনা হচ্ছে একটা ধাতু, শুধুমাত্র একটা ধাতু, পিরিয়ডিক টেবিলে একটা নম্বর। না না, তা হয় না বৌদি, না না। কেন হয় না? শাহানা ছটফট করে উঠে জানলার কাছে গিয়ে বাইরের দিকে তাকালো। আমি এই 5 বছরে এত দয়া, এত অনুকম্পা পেয়েছি যে আর কিছু নেওয়ার মতো আমার জায়গা নেই। রুচিও শাহানার পাশে এসে দাঁড়ালো। আলতো করে শাহানার মাথায় হাত রেখে বলল, তুই 5 বছর ধরে দয়া আর অনুকম্পা পাচ্ছিস ছুটকি, আমি 17 বছর ধরে দয়া আর অনুকম্পা পাচ্ছি, মা না হতে পারার অনুকম্পা। আহারে আহারে শব্দগুলো আমার কানে সূচের মতো ব্যাধি। সে যন্ত্রণা যে কি একমাত্র আমিই জানি। সবাই আমাকে বাজা মেয়ে মানুষ বলে। কেউ কেউ কোনোদিনও জিজ্ঞেস করে না সৌমাভর কোনো দোষ আছে কিনা। তোকে আজ একটা কথা বলছি ছুটকি, কথাটা হয়তো কোনোদিনও আমি আর কাউকে বলতে পারবো না। কোথাও হয়তো দেখা যাবে তোর মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল যে ছেলেটা, তার সঙ্গে সৌমাভর কোনো তফাৎ নেই। বাইরেটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। যে বাষ্পের দলাটা গলায় আটকে ছিল শেষ পর্যন্ত সেটা রুচির চোখ দিয়ে গলে নামতে লাগলো। 17 বছর ধরে চোখের এই জলটা নির্বিতে ফেলেই গিয়েছিল। আজ অ্যাসিড পোড়া একটা আশ্চর্য কোমল হাত সেটা মুছিয়ে দিতে থাকলো। আজকে আপনারা যে গল্পটা শুনলেন সেটা লিখেছেন কৃষেন্দু মুখোপাধ্যায়। গল্পের নাম রু। আশা করছি আপনাদের গল্পটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, আমার নতুন আপলোডের নোটিফিকেশন আপনারা সহজে পেয়ে যাবেন। আমি আবার ফিরে আসবো একটা নতুন গল্প নিয়ে বাংলা গল্প ভূমিতে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।